কুয়াশা আবার একটা কিল বসালো বুকে, লজ্জা পেয়ে হাসলো। সে নিজের চিবুকের নিচে দু হাত মেলে হাতের পিঠে ভর দিয়ে শিশিরের উপর শুয়ে আছে আর ওর মুখের দিকে তাকিয়ে গল্প শুনছে। শোনার কায়দাটা এমন যেন সে বিছানার উপর হয়ে শুয়ে বই পড়ছে। ভাবে লাগছে শিশির ওর বিছানা, শিশির গল্প বলছে আর কুয়াশার দিকে তাকাচ্ছে। কুয়াশা বলল, ভালোই হয়েছে হিংসা করে, তোমাকে ছোট থেকে কামড়াতে তো পেরেছি। বলে খিলখিল করে হাসলো সে। শিশির বলল, হে কথা শিশির কুয়াশাকে টেনে নিল উপরে, মুখোমুখি করলো কুয়াশাকে, বলল, তাই না? বেয়াদব, আবার গালিগালাজ করে বলছিস? মেয়ে ছেলে আর সম্পর্কে বোন হতে, নয়তো তোকেও দেখাতাম কামড় কত প্রকার। হ্যাঁ, এখন তো ঠিকই দাও বোনল। এখন তো তুই আমার লিখিত জিনিস, বোনটোন আছিস নাকি আর? বউ এখন, আর বউয়ের উপর স্বামীর জোর কত এবার ভাব। কুয়াশা মুচকে হেসে শিশিরের গলার মাঝে মুখ গুজল, চুমু আঁকলো সেখানে। ধারালো দাঁত দিয়ে শিশিরের গলার চামড়াটাতে ছোট্ট ছোট্ট দুটো কামড় দিল ইঁদুরের ন্যায়। শিশির টের পেল সব, বলল, ও, তোর তো চুমুর বর্ষণ ঘটনার কথা। নে শুরু কর তোর চুমুর বর্ষণ। তখন নাচতে নাচতে এসেছিল চুমুর বর্ষণ ঘটাতে, এখন শুরু কর। কুয়াশা নিজের কপালে নিজে চাপ্পড় দিতেই ইচ্ছে করলো। কথায় ভাবলো ভুলে গেছে হয়তো, মুখ তুলে বলল, আরে আনন্দে আনন্দে বলেছিলাম সকলের মুখে আমার স্বামীর গুণগান শুনে আমার গর্ব হচ্ছিল, তাই সেই গর্ববোধ থেকে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছিল। তো এখন দে, সে গর্ববোধ থেকে মানা করছে কে? কুয়াশা বিরক্ত হলো, বিরক্ত নিয়ে নেমে যেতে নিল। শিশির নামতে দিল না, ফিসফিস করে বলল, হারে মরে যাচ্ছি আমরা, 8 দিন পর একটা পরীক্ষা আছে, ওটা দিয়ে 2 দিন পরেই রওনা দেব। তোর পরীক্ষা এই সপ্তাহে শেষ হয়ে যাবে। কুয়াশা বুকে বাড়ি লাগলো হানিমুন শব্দটা। তাকালো শিশিরের দিকে, অদ্ভুত সে দৃষ্টি। শিশির আবার বলল, সাজেক যাচ্ছে, ভেবেছিলাম কক্সবাজার যাব, কিন্তু সিদ্ধান্ত পাল্টিয়েছে। আরও পরে যেতাম, কিন্তু এখনই যাব। আমার আল্লাদি বউকে নিয়ে সাজেকের মেঘের রাজ্যে ডুববো। থেমে কানের কাছে মুখ নিয়ে কানের সাথে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে বলল, শুধু মেঘের রাজ্যে না, আমার আদরের রাজ্যেও ঘোরাবো তোকে। রেডি হব ঠাসা, এইবার আর ইতিউতি শুনবো না তোর। কুয়াশা বুকের মাঝে ধুকপুক ধুকপুক করতে লাগলো। শিশিরের বুকে মাথা রাখলো। শিশির আবেশে শক্ত হাতে ধরল বউয়ের বুকের সাথে, মাথা চুল সমেত চুমু আঁকলো। হসপিটালে সকলে জাকির মালিতাকে নিয়ে ছুটাছুটি করছে, সকলে কেঁদে কেটে অস্থির। ঠিক সে সময় নিহারের ফোনে কল এলো অপরিচিত নাম্বার থেকে, আর কল পাবার সাথে সাথেই ওপাশের কথা শুনে আপনা আপনি নিহারের পাজোড়া ভেঙে পড়ে গেল। বসে পড়ল ফ্লোরে, শরীর হিম হয়ে এলো। তুহিন দৌড়ে নিহারের কাছে এসে বলল, নিহার ভাই, ঠিক আছিস তুই? নিহার ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে উত্তর দিল ভাঙা ভাঙা কণ্ঠে, ভাই শিশির। সকাল 6টার দিকে শিশিরা উঠে নাস্তা করে নিয়ে তৈরি হয়ে গেছে। শিশির কুয়াশাকে নিয়ে চলে যেতে চাইছে, রিজভিকে রেখে যেতে চেয়েছে, কিন্তু রিজভি জানিয়েছে একসাথে রওনা হবে। এদিকে স্মৃতির বাড়ি সকল নতুন জামাইকে এখনই যেতে দেবে না, একটু জামাই আদর না করলে চলে। শিশিরকেও সেই সাথে যেতে দিল না, জানালেন প্রয়োজনে দুপুরের খাবার খেয়ে সকলে যাবে। শিশির এত জোড়াজোড়িতে মানতে বাধ্য হলো, দুপুরে খাবার খেয়েই যাবে। সকালে স্মৃতি উঠে সেই যে বেরিয়েছে, আর ঘরেই আসেনি বেচারি। রিজভি বেচারা ঘরে বসে একা একা ভাবু করছে। শেষে না পেরে নতুন জামাই একাই বেরিয়ে এলো বসার ঘরে। সেখানে শিশিরকে পেল, কুয়াশা নেই, হয়তো স্মৃতির সাথে। রিজভির পরনে এখনো লুঙ্গি, শিশির পাল্টে ফেলেছে। শিশির বন্ধুকে দেখে অমায়িক হাসল। কতটা খুশি তার বন্ধু, এই আনন্দটা যে নিজের চোখে দেখতে পারছে, এতেই সে আনন্দিত। শিশিরের সাথে রনি সহ স্মৃতির ছোট ভাই বসেছিল। রিজভি গেলে রনি উঠে শিশিরের পাশের জায়গা করে দিল। দুই বন্ধু হেসে হেসে কথা বলতে লাগলো। শিশির আস্তে করে বলল, কংগ্রেটস দোস্ত, নতুন জীবনের সূচনার জন্য। রিজভি অমায়িক হেসে বন্ধুকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল, বলল, তুই না থাকলে বোধহয় কিছুই সম্ভব হতো না। কৃতজ্ঞ তোর উপর, যদিও বন্ধুত্বের মাঝে সব চলে না, তবু আমি কৃতজ্ঞ। দূর, এসব আমার হাত না, সব আল্লাহর ইচ্ছা, আমি তো ওসিলা মাত্র। রিজভি কিছু বলল না এ নিয়ে। শিশির এবারও, শ্বশুরবাড়িতে লুঙ্গি পরে বাসর কিরকম হলো তোর?
ছিন্ন কিন্তু গলা নিচে আমি স্পষ্ট দেখে ফেলেছি। শিশির এবার ওকে জ্বালানো ধরল, বলল। সব থেকে সুখী মনে হচ্ছে। ইনশাল্লাহ আজীবন থাকবে। রিজভি এবার হেসে ফেলল। সেদিনও বলেছিল বলে এই ফাজলামোটার সুযোগ নিচ্ছে। রিজভি এবার হেসে ফেলল। সেদিন ও বলেছিল বলে এই ফাজিলটাও সুযোগ নিয়েছে। শিশিরও হাসলো, বন্ধুকে এক হাতে জড়িয়ে ধরল। রিজভি বলল। রিজভি আবার হাসলো বন্ধুর কথায়। কপাল করে পেয়েছে সে বন্ধু। সকাল 10টার দিকে স্মৃতির দেখা পেল রিজভি। সে ঘরে চলে এসেছে। স্মৃতি সকালে নাস্তার সময়ও আসেনি সামনে। আশ্চর্য, এত লজ্জা কোথায় পায় এই মেয়ে জাতি। দুপুরে খাবার দাবারের পর্ব শেষ করে রিজভি সহ শিশির কুয়াশা বের হলো। রিজভি স্মৃতির থেকে বিদায় নিয়ে আসছে। সে এখনো ঘরে। শিশির কুয়াশা বসার ঘরে আছে। কিছুক্ষণের মাঝে রিজভি চলে এলো। সকলের থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে এলো। স্মৃতি বাড়ির নিচে অবধি কুয়াশার সাথে গল্প করতে করতে এলো। কুয়াশা স্মৃতির থেকে বিদায় নিয়ে শিশিরের বাইকে উঠে পড়ল। রিজভি বাইক স্টার্ট দিয়ে স্মৃতির দিকে তাকিয়ে সুন্দর একটা মুচকি হাসি দিল। স্মৃতিও ফেরত দিল স্বামীকে অমায়িক হাসি। বিদায় নিল। বাইকে উঠে শিশিরকে কুয়াশা ধরল। কুয়াশা আজকাল অবাধ্য হয় খুব। শিশিরকে জ্বালানোর জন্য বাইকে বসলেই পেট চেপে ধরে, যেটা শিশিরের একদম পছন্দ না। ধমকে যে কতবার করে খায়, তবুও ধরবে সে। আজও ব্যতিক্রম হলো না। গোবর ঠাসা ছাড়বি? ধমক খেয়ে হেসে কাঁধ ধরল সে। এরপর চলে গেল সকলে। ওরা চলে যেতে স্মৃতি বাড়ির ভেতরে চলে গেল। চলে গেছে সপ্তাহখানেক। আজ রবিবার। শিশিরের পরীক্ষা আছে। কুয়াশার নেই। কুয়াশা গতকাল শেষ হয়েছে পরীক্ষা। এদিকে গতকাল বাড়িতে শিশিরের জানিয়েছে 2 দিন পর কুয়াশাকে নিয়ে ঘুরতে যাবে। এতে কেউ দ্বিরুক্তি করেনি, বরং খুশি হয়েছে সকলে। কাছে দ্বিধা ছাড়া ঘুরতে যাবার কথা জানানোতে। ঘুরে আসুক দুজন। জোর জবরদস্তিতে বিয়ে দিয়ে সকলে চিন্তা ছিল যেন। এখন সব চিন্তা দূর হয়েছে। জাহিদ মালিথা গতকাল বাড়িতে ছিলেন শুনে তিনি নিজে টাকা দিবে জানিয়েছে শিশিরকে, সকল ঘোরাঘুরির থাকার জন্য উপহার হিসেবে। তুষার শুনে তুষারও দেবে বলেছে। তুহিন দিতে চাইলে জানিয়েছে এতর প্রয়োজন নেই। চাচু তুষার যা দিয়েছে তাতেই হয়ে যাবে। সকালের খাবার খেয়ে উঠে শিশির ঘরে গেল নিজের প্রয়োজনীয় জিনিস নিতে। কুয়াশাও একসাথে খেয়ে উঠে শিশিরের পেছন পেছন গেল। গিয়ে দেখলো শিশির বেরিয়ে যাচ্ছিল। কুয়াশাকে দেখে থামল শিশির। দরজার কাছ থেকে টেনে নিয়ে দূরে দাঁড়ালো। এক হাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নিল। কুয়াশা নির্বিকার। শিশির বলল। সব গোছগাছ শুরু করে দাও আল্লাদি বউ, বড্ড তারা আমার। কুয়াশা লজ্জা পেল। দুপা উঁচু করে শিশিরের গলা জড়িয়ে ধরল। বলল। বড্ড অধৈর্য হচ্ছে যে। হব না বলছিস? আরো হও। কুয়াশা দুষ্টু হাসি মুখে, সাথে লজ্জা। আর মুখে শিশিরের দুষ্টুমি হাসি। কুয়াশার কথা শুনে দুষ্টু হাসল। নাকে নাক ঘষে দিয়ে বলল। আমার আল্লাদি বউটা বড্ড চালাক। কুয়াশা খিলখিল করে হেসে দিল। শিশিরের মাথাটা ঝুঁকিয়ে নিয়ে কপালে চুমু দিল। বলল। এতদিনে বুঝলে তা। যাও, লেট হচ্ছে। আল্লাহ সব ভালো করুক। পরীক্ষা ভালো করে দিও। ওরে পাটনা রে। কুয়াশা আবার হাসল। শিশির তার আহ্লাদে বউয়ের কপালে চুমু দিয়ে ছেড়ে দিল। বলল। আসছে। সাবধানে যাবে। বলে শিশির চলে গেল। কুয়াশা এসে শুলো বিছানায়। দুপুর 3টার পর ইয়াসমিনের ফোনে কল এলো তুহিনের ফোন থেকে। সে ঘরে ছিল। ফোন ধরতেই যা শুনল তার মাথা চক্কর দিল। হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। চোখ ছলছলে পানি এলো। তৎক্ষণাৎ শাশুড়িকে কল করলো। আম্বিয়া শুনে বলে দিলেন আজমিরাকে জানাতে, জাকিয়াকে না জানাতে। আর তিনি এখনই আসছে ছুটি নিয়ে। ইয়াসমিন সেটাই করলো। গিয়ে আগে আজমিরাকে বলল। ছোট আম্মু, বড় চাচু মেজর স্ট্রোক করেছেন, খুবই ক্রিটিক্যাল অবস্থা। আজমিরা শুনে চমকে উঠল। তারও হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। এদিকে কুয়াশা বসার ঘর থেকে শুনে চেঁচিয়ে উঠল। সাথে সাথে কান্না করে দিল। আর ওর জন্যই বৃষ্টি জাকিয়া জেনে গেল। জাকিয়া শুনে অজ্ঞান হবার জোগাড়। দম ফাটা কান্না শুরু করলেন। বৃষ্টির শরীরের অবস্থা জেনে জানানোর পক্ষে ছিল না ইয়াসমিন। কিন্তু সকলে জেনে গিয়ে একটা বিশ্রী পরিস্থিতি হয়ে গেল। ইয়াসমিন জাকিয়াকে ধরল।
এদিকে আজমিরা কাঁদতে কাঁদতে মেয়েসহ যাকে সামলাতে হিমশিম খেয়ে উঠতে লাগলো। বৃষ্টি কাঁদতে কাঁদতে শাশুড়িকে থামাতে লাগলো। মানে সকলের কান্নাতে হাসি খুশি মালিথা ফিলাপ পর্যন্ত কেঁদে উঠল। নিহার ক্যাম্পাসে ছিল। তুহিন ফোন করাতে সে তৎক্ষণাৎ ক্যাম্পাস থেকে বেরিয়ে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে সে নাজেহাল হয়ে ওঠে। কাকে ছেড়ে কাকে ধরবে সে? এদিকে তুষার ডিউটিতে, সেখানে গেছে কিনা জানা নেই। আর গেলেও তাও যেতে হবে শিশির পরীক্ষার হলে। বাবাও গতকাল চলে গেছে। তুহিন যদি একা হয় তো একা তুহিন কি করবে? নিহারের ওখানে যেতে হবে, সে একাও যাবে না ভাবল। ইয়াসমিনকে বলল, ইয়াসমিন তুই আয় আমার সাথে, ওদিকে প্রয়োজন হতে পারে। ইয়াসমিন সম্মতি দিল, জানালো বোরকা পরে আসছে। এদিকে কুয়াশা শুনে সে জেদ ধরল যাবে। কাঁদতে কাঁদতে তার অবস্থা নাজেহাল, তবুও সে যাবে। বড় চাচ্চুকে দেখবে। নিহারের হাতে পায়ে ধরে জেদ ধরে সেও গেল এক বাইকে। এদিকে আজমিরা যাকে সহ বৃষ্টিকে সামলাতে লাগলো। ইয়াসমিন যেতে যেতে বাড়িতে জানিয়ে দিল, তার মাকে বলে দিল যেন এসে শাশুড়িকে সামলায়। হসপিটালে নিহার এসে পৌঁছলো। কুষ্টিয়া আমিন ডায়াগনস্টিক্সে নেওয়া হয়েছে জাকির মালিথাকে। সেখানে তুহিন সহ তুষারও আছে। তুষার ফোন পেয়ে একটুও লেট করেনি। বাবা তার মৃত্যুর সাথে লড়াই করছে, সেখানে সে বসে থাকে কি করে? ইয়াসমিন সারা রাস্তা কুয়াশাকে বলেছে ওখানে গিয়ে কান্না না করতে, আর করলেও যেন শব্দ না করে। ইয়াসমিন নিজেও বসে চোখের পানি ফেলছে। কুয়াশা আর শব্দ করে কাঁদছে না। তারা এখন চাচুকে দেখেনি। নিহার তুষার তুহিন ছুটে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে মালিথা ভিলার সদস্য আজ অনেক বছর পর আবার। ছোট চাচুর মৃত্যুর পর দাদা দাদি চলে গেলেন। এরপর আর কোনো ঝড় আসেনি। আজ অবধি কারো কোনো বড় রকম অসুস্থতা বা অসুখ হয়নি। পরীক্ষা দিয়ে শিশির রিজভি ক্যাম্পাস থেকে বের হয়েও যে যার বাড়িতে চলে এলো। শিশির বাড়িতে এসে কান্নাকাটি দেখে হতবাক হয়ে গেল। শাশুড়ির মুখ থেকে সব শুনে তার অন্তরাত্মা কেঁপে উঠল। দুনিয়া আধার হতে লাগলো। বাবা নামক জিনিসটা যে কি সেটা যারা হারায় তারা বোঝে। বাবাকে হারালে সে যে দুনিয়া হারিয়ে ফেলবে। শিশির নিজেকে শক্ত করে মাকে আশ্বাস দিয়ে তৎক্ষণাৎ ঝড়ের বেগে বেরিয়ে গেল। নিহারকে কল করতে করতে বাইকে উঠল। জাকিয়া ছেলেকে দেখে কান্না বাড়িয়ে দিয়েছিলেন, যার জন্য শিশির যেতে না যেতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। স্বামীকে তিনি অনেক ভালোবাসেন। এই বাড়িতে স্বামীর হাত ধরে এসেছিল। স্বামী সব সময় সাপোর্ট হয়ে পাশে থেকেছে। ভালো মন্দ সব কাজে উৎসাহ দিয়েছে। সংসার গড়তে শক্ত হাতে সামলিয়ে রাখতেই স্বামীর একমাত্র ভরসা হয়েছিল। সংসারের প্রতি এত এত জ্ঞান স্বামীর থেকেই পেয়েছেন। সকলের মন জুগিয়ে চলা, একে অপরের ভালোবাসতে আগলে রাখা সব স্বামী শিখিয়েছে। এত বড় পরিবারটা সামলাতে তিনি ঢাল হয়েছে। পরিবারের মেলবন্ধন হাসি খুশি দিয়ে ভরিয়ে রাখতে একমাত্র মূল মন্ত্র হচ্ছে স্বামী। এখন সেই স্বামী যদি মৃত্যুর মুখে যায়, আর সেটা সেই স্ত্রী শুনে কি করে ভালো থাকে, কি করে সহ্য করবে তিনি? এইবারের প্রতিটা মানুষের শক্ত ঢাল ও মনোবল জাকির মালিথা। জাকির মালিথার কৃতিত্ব এই বাড়িটার দেয়ালে দেয়ালে। জাকির মালিথা এই মালিথা ভিলার শক্ত ভিড়, তার ভাইয়া ভাইদের বউদের এই বাড়ির চারপাশে শক্ত দেয়াল। এই বাড়ির প্রতিটা সন্তান হচ্ছে ঘরের শৌখিন আসবাবপত্র, যা এই বাড়ির সৌন্দর্য। এখন যদি সেই শক্তি ভিতটাই ভেঙে যায়, তাহলে দেয়ালগুলো টিকবে নাকি ঘরের সুন্দর আসবাবপত্রগুলো টিকবে? ভেঙে গুড়িয়ে যাবে না? নষ্ট হয়ে যাবে না? জাকির মালিথার কিছু হলে এই বাড়ির কেউ সহ্য করতে পারবে, থাকতে পারবে, মেনে নিতে পারবে, নাকি জাকির মালিথাকে ছাড়াই বাঁচতে পারবে? হ্যাঁ, মানুষ চিরকাল বাঁচতে আসে না পৃথিবীতে। তবুও শেষ বয়সে চলে যাওয়ার এক জিনিস, আর বয়স নাম ফুরোতে দুর্ঘটনায় দুনিয়া ছাড়া এক জিনিস। সেটা সহ্য করা খুবই কষ্টসাধ্য, মেনে নিতেও কষ্ট হয়। তেমনি জাকির মালিথাকে হারালে কেউ সহ্য করতে পারবে না। যদিও সময় কারোর জন্য থেমে থাকে না, তবুও ক্ষত কি যায় নাকি? ঘা সহজে শুকায়। শিশির বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে
সেই ঝড়ের বেগে হসপিটালের উদ্দেশ্যে বাইক চালাচ্ছে। যেতে যেতে বাবাকে নিয়ে নানান কথা ভাবতে লাগলো। বাবা কিছু হলে সে ভেঙে গুড়িয়ে যাবে। বাবা তার শক্ত হাত, বাবার জোরেই এত দূর। এসব ভাবতে ভাবতে বুকটা ভারী হয়ে এলো, বুকে ব্যথা অনুভব হলো, চোখটা ভিজে এলো। আর তখনই দুর্ঘটনা ঘটল। ধেয়ে আসা একটা মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হলো। রাস্তায় থাকা লোকজন দৌড়ে এলো, শোরগোল লেগে গেল। ভিড় জমালো জনগণ, চেঁচামেচিতে পূর্ণ হলো। নিহার ডক্টরের সাথে কথা বলছিল, সেই সময়ে ফোনটা বেজে উঠল। শিশিরের ফোন পেয়ে ধরল। হ্যালো বলতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ পেল। ভ্রু কুঁচকে গেল তৎক্ষণাৎ। জিজ্ঞেস করল, কে বলছেন? এটা তো আমার ভাই শিশিরের ফোন আর নাম্বার। ওপাশ থেকে ইতিবাচক উত্তর এলো। তিনি বললেন। আর কিছু শুনল না নিহার। কিরকম আছে শিশির, কোন পরিস্থিতিতে আছে, কিছু শুনল না। সে মূলত আর শুনতে পারল না নাকি শুনতে চাইছে না। বসে পড়ল ফ্লোরে। এক পা ভেঙে এলো। একই ঝড় তুফান এলো তাদের জীবনে, একই মুসিবত এলো। তাদের হাসি খুশি পরিবার কই গেল? হাসি খুশি পরিবারে কি অবস্থা? সব যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। মালিতা ভিলা যেন ভেঙে চুরিয়ে গুড়িয়ে ধোয়া হয়ে উড়ে যেতে চাইছে। তাদের পরিবারে একই বদ নজর পড়ল। শিশিরের কথা শুনে নিহার এবার ভেঙে গেল। এতক্ষণে নিজেকে শক্ত করে রেখেছিল বড় চাচু, তাদের কাছে একটা হৃৎপিণ্ড। তার অসুস্থতাতে সকলে ভেঙে পড়তে চাচ্ছে। কিন্তু এখন তাদের আদরের ভাইয়েরও একই পরিণতি। তারা এবার সহ্য করবে কি করে? নিহারের চোখে পানি টলমল করতে লাগলো। তুহিন ভাইকে ওভাবে বসে থাকতে দেখে দৌড়ে এলো। এসে সেও পাশে বসে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, ভাই ঠিক আছিস তুই? নিহার তা শুনে পাশ ফিরে ভাইয়ের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভাই শিশির। কি হয়েছে? শিশির কি? ভাই শিশির অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে বাইক নিয়ে। ভাই আমাদের শিশির, আমাদের ছোট ভাই। ভাই ওর কিছু হলে আমরা থাকবো কি করে? নিহারের প্রথম কথা শুনতেই তুহিন হিম হয়ে গেল। আর কিছু যেন শুনতেই পেল না। এদিকে চাচু, ওদিকে ভাই, সকলে যেন অথৈ সাগরে তলিয়ে যেতে লাগলো। সেই অতল সাগর থেকে মুক্তি পাবার উপায় কি? তুহিন নিজেকে সামলে নিয়ে বলল, শক্ত হ, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কেমন কন্ডিশন শিশিরের জেনেছিস? কেমন আছে ও? কেমন অবস্থা শুনিনি, তবে সদর হসপিটালে নিয়েছে পাবলিক। তুহিন শুনে তুষারকে ডাকলো। তুষারকে সব বলতেই তুষারের মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিল যেন। সেও আর নিজেকে ধরে রাখতে সক্ষম হচ্ছে না। বাবা ভাইয়ের একসাথে করুণ অবস্থার কথা শুনে ও দেখে তারাও ভেঙে পড়েছে। তুষার নিজেকে সামলিয়ে বলল, তোরা এখানে থাক, আমি শিশিরের কাছে যাচ্ছি। নিহার তা শুনে বলল, তুহিন তুই থাক, কুসুকে কিছু বলিস না, জানতে দিস না। এমনিতেই বাবার জন্য ভেঙে পড়েছে, আর বাড়িতেও আগেই বলিস না। তুহিন সম্মতি দিতেই তুষার নিহার চলে গেল। যেতে যেতে শিশিরের ফোনে আবার কল করতে করতে গেল, কিন্তু কল ঠুকছে না। এবার আরও চিন্তায় পড়ল। বুকের মাঝে ধুকপুক করছে, ছলাৎ ছলাৎ করছে সব। যতক্ষণ না নিজেদের চোখে ভাইকে সহি সালামত পাচ্ছে আর দেখছে, ততক্ষণ শান্তি নেই মনে। আমিন ডায়াগনস্টিক থেকে সদর হাসপাতাল খুব বেশি দূরে না। রাস্তা ক্লিয়ার থাকলে জোরে গেলে 10 মিনিটেও লাগবে না। বাইকে দুজনে উঠে রাস্তাটুকু আল্লাহকে স্মরণ করতে করতে গেল। সব যেন ঠিক থাকে আর সব যেন ঠিক হয়ে যায়। তাদের প্রতিটা সদস্য যেন আবার হাসির সুযোগ পায় এবং হাসে। মালিথা ভিলা মানে এক রাশ আনন্দ, এক রাশ হাসি খুশি। পরিবারের প্রতিটা সদস্য এক একটা মূল্যবান কোহিনূর। সেই কোহিনূরের যেন কিচ্ছু না হয়, আল্লাহ যেন সহায় হন। কুয়াশা 1 মিনিটের জন্য স্থির হতে পারছে না। তার মন অস্থির হয়ে উঠেছে কেন যেন। মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলছে। বড় চাচু যে তার কাছে কি সেটা সেই জানে। বড় চাচুকে হারালে সে ঠিক থাকবে না। ছোট থেকে বড় চাচুর আদর পায়। বাবা চলে যাওয়ায় বড় চাচু বাবার অভাব পূরণ করেছেন। মেজো চাচু অধিকাংশ দিন বাহিরে থাকতেন।
তাই বড় চাচুর উপর টানটা অধিক তার। হয় না এমন, যার সাথে কাছে বেশি থাকা যায়, তার ভালোবাসায় বেশি পাওয়া যায়, সেই বেশি আপন এবং ভালোবাসার মানুষ হয়। ফুপিয়ে ফুপিয়ে একভাবে কান্না করে চলেছে। ইয়াসমিন জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে চলেছে, নিজেও চোখের পানি ফেলছে। তুহিন এসে ইয়াসমিনকে ডাকলো দূরে। ইয়াসমিন গেলে শিশিরের কথা বলল, শুনে ইয়াসমিন আঁতকে উঠল। চোখ ফেটে এবার গড়গড়িয়ে পানি পড়তে লাগলো। তাদের সুখের সংসারে একই হলো। তুহিনের চোখে পানির কথা জড়িয়ে যাচ্ছে। ইয়াসমিন কাঁদতে কাঁদতে পিছন ঘুরে কুয়াশার দিকে দেখল, আবার তুহিনের দিকে তাকিয়ে বলল, পাগলিটা এবার পাগল হয়ে যাবে। সেই যখন থেকে বড় চাচুর কথা শুনেছে তখন থেকে কান্না করছে। এখন শিশিরের কথা শুনলে সামলাবো কি করে? বলো না ওকে, তুষার ভাই জানাতে মানা করে দিছে। আগে ওরা খোঁজ দিক কেমন আছে ভাইটা আমার, তারপর জানিও। থেমে বলল, বড় চাচুরও কন্ডিশন বলতে পারছি না, ব্রেইন স্ট্রোক করেছেন। আল্লাহ যেন সব ঠিক করে দেন, কোনো ক্ষতি যেন না হয়। আমরা আবার বড় চাচুকে অক্ষত অবস্থায় চাই। আল্লাহর কাছে শুধু এই দোয়াটুকু। জাকিয়াকে খুব কষ্টে জ্ঞান ফেরানো হয়েছে। হিমেল এসে পর্যন্ত কেঁদে চলেছে চাচুর জন্য। ছোট মনটা তার বিষিয়ে উঠেছে বারবার। এত ঝড় তার মন মস্তিষ্ক নিতে পারছে না। ইয়াসমিনের মা এসেছে, সাথে ঈশাও, আম্বিয়াও চলে এসেছে। সকলে মিলে জাকিয়াকে সামলাচ্ছে। বৃষ্টিকে বারবার বোঝাচ্ছে যেন টেনশন না করে আর কান্নাকাটি না করে, অস্থিরতা কমাতে, নয়তো বাচ্চাদের সমস্যা হবে। বৃষ্টি অনাগত বাচ্চা মা হয়ে তার কথা ভেবে শাশুড়িদের কথা মানার চেষ্টা করছে, কান্না কম করার চেষ্টা করছে, তবুও স্থির হতে পারছে না। তার এই সংসার তার বড্ড আপন। হিমেলকে আজমিরা কোলের মাঝে নিয়ে বোঝাচ্ছে, স্কুল থেকে এসে অবধি তার অবস্থা খারাপ। এ বাড়িতে এখনো শিশিরের কথা জানানো হয়নি। শিশিরের কথা জানলে বোধহয় সকলে ভেঙে পড়বে। তুষার নিহাল হসপিটালে পৌঁছেছে। যেদিন অ্যাক্সিডেন্ট বা কাটা ছেঁড়া রুগী থাকে সেদিন আন্দাজে খোঁজ নিচ্ছে, কারণ শিশিরের ফোন বন্ধ। খোঁজ করে জানতে পারল একটু আগে একটা অ্যাক্সিডেন্ট রুগী এসেছে, জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তৎক্ষণাৎ তুষার নিহার দৌড় দিল। নিহার বাইকের উপর থেকে রিজভিকে সবটা জানিয়েছে। রিজভি তখনই রওনা দিয়েছে। জাহিদ মালিথা আসছেন পাবনা থেকে। তুষাররা গিয়ে দেখলো শিশিরকে ডক্টর দেখছে। সে জ্ঞানী আছে, খুব বেশি ক্ষতি হয়নি, আবার কম কিছু হয়নি। আল্লাহর রক্ষা করেছে, এই শুকরিয়া। দূর থেকে ট্রাকটা শিশির খেয়াল করেছিল না। আসলে ও এতটা বাবার জন্য শোকাহত যে মন মস্তিষ্ক শুধু বাবার কথা ভাবছিল। অবশ্য রাস্তার একপাশে দিয়ে বাইক চালাচ্ছিল, কিন্তু তবুও কিভাবে যেন ট্রাকটার সাথে সংঘর্ষ হয়। আসল কথা, দুর্ঘটনা হবে যার জন্য এমন তো রাস্তার পাশেই ছিল, আর ট্রাকের সাথে বেঁধে পাশেই বাইক সমেত উল্টে গিয়ে কিছুটা দূরে স্লিপ খায়, তাও আবার পেছনের দিকে। বাইকটা পুরোটা কোমর থেকে পায়ের উপর পড়ে। এদিকে ট্রাকটার সাথে বাড়ি লাগতেই ড্রাইভারটা ভয়ে গাড়ি ব্রেক ঘুরিয়ে পাশ দিয়ে চলে যায়। ভাগ্যিস পাশ দিয়ে গেছিল, যদি সোজাসুজি ওভাবেই যেত তো শিশিরের শরীরের উপর দিয়ে যেত, একদম বাইক সহ তাকেও পিষিয়ে দিয়ে যেত। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, সেটাই ঘটেছে। আল্লাহ চেয়েছেন তাই আজ শিশির অক্ষত, তা না হলে আজ কি হতো একমাত্র আল্লাহ জানে। শিশির পড়ে গিয়ে মাথায় সমেত কপালটা রোডে লাগে, তবে আল্লাহর কৃপায় সে ব্যালেন্স করে খুব বেশি জোরে লাগতে দেয়নি। স্লিপ খাওয়ার জন্য বাম হাতের কনুই সহ তালুর কাছে অনেকটা ছিঁড়ে কেটে গেছে। কোমর সহ পায়ের উপর অত ভারী বাইকটা পড়াতে কোমরের পাশে হাড়ে বাড়ি লেগেছে। হাঁটুর নিচে থাকা রাস্তার ইটের টুকরো পড়াতে হাঁটুতেও লেগেছে এবং কেটেও গেছে। আর সব থেকে বেশি লেগেছে পায়ের গিরাতে। বাম পায়ের গিরাটা মুচকে তো পড়েছিলই, সাথে বাইকের ভরও নিতে পারেনি। গিরায় হাড় বোধহয় সরে টরে গেছে, ডক্টর তেমনটাই ধারণা করছে। এখন এক্স রে করতে হবে জানালেন।
তুষাররা সবটা শুনল। আল্লাহর কাছে তবুও শুকরিয়া আদায় করতে ভুলল না। অল্পের উপর দিয়ে গেছে বিপদটা। এরপর শিশিরকে যারা এনেছে তাদের সাথে কথা বলল। যিনি ফোন দিয়েছেন তিনি নিহারের হাতে শিশিরের ফোনটা দিলেন। জানালেন ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ওনারা শিশিরকে তুলে ওর পকেট থেকে ফোন বের করে শিশিরের মুখ থেকে পাসওয়ার্ড জেনে কল করেছিল। শিশির বহু কষ্টে বলেছিল। সব শুনে তুষার নিহার ধন্যবাদ জ্ঞাপন করলো লোকগুলোকে। লোকগুলো হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। ঠিক তখনই রিজভী দৌড়ে এলো। এসে বিমূঢ় হয়ে গেল। তড়িঘড়ি করে হতভম্ব হয়ে সব জিজ্ঞেস করলো। প্রিয় বন্ধুর এবং তার পরিবারের এ কি হলো? নিহার তুষারকে জানালো এখানে রাখবে না, শিশিরকে ক্লিনিকে নেবে। আমিন ডায়াগনস্টিকেই নিয়ে যাবে। ওখানে জাকির মালিথা আছে, একসাথে দুজনে চিকিৎসা করবে। সেখানেই পা এক্সরে করাবে। তুষারও সম্মতি দিল। শিশির ভাইয়ের কাছে বাবার কথা জিজ্ঞেস করাতে তুষার একটু মিথ্যা আশ্বাস দিয়ে জানালো অনেকটা সুস্থ আছেন। শিশিরকে নিয়ে যাবার সব ব্যবস্থা করে ওরা শিশিরকে ধরাধরি করে সিএনজিতে তুলে নিহারের সাথে বসলো। আর রিজভী তুষার বাইকে বসলো। আমিন ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো ধরিত্রীতে। তুষাররা শিশিরকে নিয়ে আমিন ক্লিনিকে এলো। তুষার, নিহার, রিজভী তিনজন মিলে শিশিরকে নিয়ে ঢুকলো। আলাদা বিভাগে ভর্তি করানো হলো। ডক্টর দেখানো হলো। ডক্টর জানালেন এক্সরে করাতে হবে। কুয়াশারা অন্য সাইডে, তাই এখনো ঠিক পায়নি, জানানো হয়নি এখনো। তুষাররা নিজেরাই ঠিকঠাক করলো। শিশির ব্যথায় দাঁত মুখ খিচে আছে। আর জায়গাগুলোর ব্যথা সহ্য করতে পারলেও গিরার ব্যথাটা সহ্য করতে বেগ পেতে হচ্ছে। জাহিদ মালিথা এলেন সন্ধ্যার পরে। বড় ভাইয়ের জন্য এসেই হাউমাউ করে কেঁদে উঠলেন। তুহিন বাবাকে শান্ত করতে পারছে না। ছেলেটা যেমন শান্ত, প্রকৃতির তেমন স্ট্রং অনেক। এত বড় বড় ঝড় যাচ্ছে তবুও নিজেকে শক্ত রেখেছে। তুহিন তুষারকে কল করে জানালো বাবাকে সামলানো যাচ্ছে না। তুষার তৎক্ষণাৎ চলে এলো। এসে চাচুকে সান্ত্বনা দিতে লাগলো। কুয়াশা চাচুর কান্না দেখে আবার জোরে কান্না করে দিয়েছে। ইয়াসমিনও কান্না করছে আর থামাচ্ছে। ইয়াসমিন বাবার আমিনুল হকও এসেছে। ব্রেন স্ট্রোক হয়ে থাকে সাধারণত দুই ধরনের। একটি মস্তিষ্কে রক্ত সংরোধনজনিত, অন্যটি রক্তক্ষরণজনিত। রক্ত সংরোধনজনিত স্ট্রোক হয়ে থাকে রক্ত সরবরাহকারী রক্তনালী বিঘ্ন ঘটে, অর্থাৎ বন্ধ হয়ে গিয়ে হয়। অন্যটি রক্তবাহের অর্থাৎ রক্তনালীর ছিঁড়ে গেলে হয়। জাকির মালিথা সিটি স্ক্যান করা হয়েছে। ওনার স্ট্রোকটি মস্তিষ্ক রক্ত সংরোধনজনিত স্ট্রোক। ডক্টর চিকিৎসা চালাচ্ছেন। জানিয়েছেন ২০-২৪ ঘন্টার আগে শারীরিক অবস্থার কথা কিছুই জানাতে পারবেন না। ডক্টর সর্বোচ্চ চেষ্টা করছেন। সকলেই শুধু আল্লাহকে ডাকছেন। বাড়ির ফোন করে আশ্বাস দেয়া হয়েছে। শিশির অস্থিরতা কাটাচ্ছে। রিজভীকে বারবার বাবার কথা জিজ্ঞেস করছে আর বলছে বাড়িতে তার বিষয়ে যেন কিছু জানানো না হয়, তাহলে হাল আরও খারাপ হবে। রিজভীও মেনেছে। তুষারদেরও বারবার মানা করেছে যেন কাউকে কিছু না বলা হয়। রাত ৯টার দিকে কুয়াশা ইয়াসমিনের সাথে বসে আছে। তুষাররা কত করে বলেছে ইয়াসমিনের সাথে চলে যেতে। মূলত কুয়াশাকে আর বাড়ির কাউকে এই অবস্থায় শিশিরের কথা জানাতে চাচ্ছে না, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। মূলত তাকে সেখানে থেকে এক পাও নড়াতে সক্ষম হয়নি কেউ। সে চাচুকে দেখবে, তবেই বাড়িতে যাবে, না হলে শান্তি পাবে না। কিছু বললেই কাঁদছে। মেয়েটা জেদি হলেও বুক ভরা ভালোবাসা। তুষাররা একবার বাবার কাছে আসছে, একবার ভাইয়ের কাছে। জাহিদ মালিথাকে একটু আগে শিশিরের কথা জানানো হয়েছে। তিনি শিশিরকে দেখে এসেছে। বুক তার ভার হয়ে যাচ্ছে এত কিছু সহ্য করতে গিয়ে। একদিকে ভাই তো অন্যদিকে ভাতিজা। স্ট্রং ডিআইসি সাহেবও ভেঙে পড়েছে। কুয়াশাকে এখনো কিছু জানানো হয়নি। এতক্ষণ পর হঠাৎ কুয়াশার মস্তিষ্কে শিশিরের কথা এলো। সে সকালের পর আর দেখেনি। এদিকে চাচুর কথা চিন্তা করতে করতে শিশিরের কথা মনেই আসেনি।
সে কই? তাকে কি বাবার কথা জানানো হয়নি? এখন রাত হয়ে গেছে তো, পরীক্ষা তো 4:30টার দিকে শেষ হয়ে যায়। তো এখনো বাবাকে দেখতে এলো না। কুয়াশার খুবই অদ্ভুত ফিল হলো। এরপর আবার ভাইদের লুকিয়ে চুপিয়ে এখান থেকে বারবার কোথায় যেন যাচ্ছে, সেসবও মস্তিষ্কে এলো। সে তো চাচুর জন্য কিছুই খেয়াল করেনি। শিশির কই তবে? তরাত পাশ ঘুরে ইয়াসমিনকে হঠাৎ জিজ্ঞেস করে উঠল, বুবু তোমাদের দেবর কই? সে তো এলো না এখানে। চাচুর কথা জানানো হয়নি? বাড়িতে গেলে তো সবই জানবে তো। এখানে এলো না কেন এখনো? আশ্চর্য, গেছে কোথায় ওই বুনো ওলটা? ইয়াসমিন এবার কুয়াশার দিকে বিরস বদনে তাকালো। কুয়াশাকে বলবে কি বলবে না ভাবছে। এমনিতেও জানতেই পারবে। তার উপর এখন সে বুঝে গেছে শিশির একবারও আসেনি এখানে। হাজারটা প্রশ্নের করবেই, সাথে ফোন করতেই থাকবে। যেটা করলে সে পাবেই না শিশিরকে। তার থেকে সত্যি বলে দেয়া ভালো। ইয়াসমিন ভেবে নিয়ে বলতে গেল, কিন্তু ভাঙা ভাঙা কণ্ঠ হয়ে গেছে তার। একটু কান্না করতেই গলা বসে যায় তার। কুয়াশাকে জড়িয়ে ধরল, বড় বোনের মতো করে আগলে নিল। এরপর মাথায় হাত রাখলো। কুয়াশার খুব অদ্ভুত লাগছে এসব। ইয়াসমিন বলল, পুরোটা শুনে রিয়াক্ট করবি, আগেই ভেঙে পড়বি না। কুয়াশার বুক জ্বলে উঠল, ভেতর কেঁপে উঠল ইয়াসমিনের এমন কথা শুনে। কি এমন হয়েছে? শিশির ঠিক আছে তো? কুয়াশা কিছু বলতে নিবে ইয়াসমিন বলল, পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে চাচুর কথা শুনে সেখান থেকে বাইকে নিয়ে তড়িঘড়ি করে আসতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শিশিরের। ব্যাস, আর কিছু বলতে দিল না ইয়াসমিনকে। হার না শুনল নিজেই। অ্যাক্সিডেন্ট হয়েছে এতটুকুই যথেষ্ট। বজ্রহত নয়নে বজ্রহত কণ্ঠে বলে ওঠে, কি? ইয়াসমিন তড়িঘড়ি করে বলল, আরে পুরো কথা শুনে। না, আর কিছু শুনল না। হাউমাউ করে কেঁদে উঠল, দু হাতের মুখ চেপে। ইয়াসমিন এত বলতে লাগলো, বেশি কিছু হয়নি, তবুও কানে নিল না। সে তার মতো কেঁদেই চলল। গগন বিদারী কান্না তার কান্নায় রেশ শুনলে যে কেউ কেঁপে উঠবে, যে কারো বুকে লাগবে। হাউমাউ করে কেঁদেই চলল। তুষাররা, তুহিন, জাহিদ, মালিথা ডক্টরের কাছে গেছে। নিহা, রিজভি শিশিরের কাছে। এখানে শুধু ইয়াসমিন, কুয়াশা আর হসপিটালের লোকজন সহ নার্স। সকলের উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। কুয়াশার কান্না শুনে সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। দুইটা নার্স এসে সামনে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? ইয়াসমিন কত কথা বলল, একটাও কানে তুলল না। তুলবে কি করে? তার তো বুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে শিশিরের অ্যাক্সিডেন্টে হয়েছে এতটুকু শুনে। হাত পা অচল হয়ে উঠেছে, মস্তিষ্ক অচল হয়ে যাচ্ছে। একদিকে স্বামী, একদিকে শ্বশুর, সে কিভাবে সহ্য করবে? হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বুবু, আয় বুবু, নিয়ে চলো ওর কাছে, নিয়ে চলো প্লিজ, নিয়ে চলো বুবু, তোমার দোহাই লাগে, নিয়ে চলো, আমি দেখবো তাকে। ও বুবু, কেমন আছে ও? বলো, ঠিক আছে তো? কোথায় আছে এখনো? ইয়াসমিন ওইবার কেঁদে দিল, বলল, শান্ত হ সোনা, ঠিক আছে শিশির, বেশি কিছু হয়নি, এখানেই এই হসপিটালেই আছে, শান্ত হ, তোর ভাইয়া এলে নিয়ে যাচ্ছে। কিছুতেই শান্ত হলো না, অস্থির হয়ে উঠল সে। উঠে দাঁড়িয়ে এদিক থেকে ওদিকে হাঁটতে হাঁটতে প্রলাপ বকতে লাগলো বিভিন্ন। ইয়াসমিন তৎক্ষণাৎ তুহিনকে কল করে সব বলল। তুষার, তুহিন তড়িঘড়ি করে এলো। ঠিক এই জন্যই জানায়নি বোনকে, আর চলে যেতে বলেছিল। হেসে বোনকে আগলে নিয়ে জানালো, শিশির ঠিক আছে, এখানে আছে, নিয়ে যাচ্ছে তাকে। কুয়াশাকে একটু শান্ত করে তুষার নিয়ে গেল শিশিরের কেবিনে। শিশিরের কেবিনের সামনে গিয়ে কুয়াশা হাত পা আচানকই কাঁপতে লাগলো। তুষারের সাথে ঢুকে দেখলো শিশির শুয়ে আছে চোখ বন্ধ করে। পাশে নিহার আর রিজভি বসে আছে চুপচাপ, কোনো কথা বলছে না। হয়তো শিশিরকে ঘুমাতে বলা হয়েছে। শিশিরকে ওই অবস্থায় দেখে আবার ডুকরে কেঁদে উঠল দরজার মুখ থেকে। তুষার এক হাতে জড়িয়ে ধরা কুয়াশাকে। কান্নার শব্দ পেয়ে শিশির চোখ খুলে তরাত তাকালো। দেখলো তার আহ্লাদি বউকে সারা দিন পর কেঁদে চোখ মুখ আর ঠিক নেই, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তুষার বলল, কুসু সোনা রে, কাঁদিস না, দেখ ঠিক আছে শিশির, অল্প লেগেছে।
শিশির শুনে হাসার চেষ্টা করলো। বউ তার কথা শুনেই কি পরিমাণ কেঁদেছে বুঝলো তা। বলল, আমি ঠিক আছি তো। কুয়াশা আরও কান্না শুরু করলো, কারণ শিশিরের কণ্ঠ ভাঙা ভাঙা। তা থেকেই বোঝা যাচ্ছে কতটা সুস্থ সে। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। নিহার উঠে এসে বলল, কুসু চুপ, যা কথা বল। বলেই শিশিরকে বলল, থামা, আমরা বাইরে গেলাম। বলেই চলে গেল ওরা। ওরা গেলে শিশির বলল, আয় এদিকে আয়। বলেই ভালো হাতটা বাড়িয়ে দিল, যেন কারো বাচ্চাকে ডাকছে। কুয়াশা একটুও দেরি করলো না, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ল। এতক্ষণে এই স্পেসের আশা করছিল সে। বুকের জ্বালা মিটবে শুধু এই বুকে মাথা রাখতে পারলে। এই বুকটা তার খুব আপন, যেখানে সব রকম শান্তি আছে, শারীরিক বলো আর মানসিক বলো। চাচুর জন্য দুপুর থেকে বুক ব্যথা হয়ে আছে, আর এখন স্বামীর কথা শুনে আর ঠিক থাকতে পারছে না। কি অবস্থা হয়েছে এ! কুয়াশা শিশিরের বুকে মুখ গুজে কাঁদলো অনেকক্ষণ। শিশির থামালো না, কাঁদতে দিল। জানে সে হাজার বললেও হবে না, কাঁদবেই। পাশে বেডে বসে শিশিরকে জড়িয়ে ধরে আছে। এই কেবিনে শুধু শিশির আছে। কুয়াশা কিছুক্ষণ কেঁদে বলল, ওরা কেউ কিচ্ছু জানায়নি আমায়। শিশির দীর্ঘশ্বাস ফেললো, বলল, এই যে এই কারণেই জানাইনি। আমিও মানা করেছিলাম। বাবার জন্য তোর অবস্থা কি হতে পারে ধারণা ছিল আমার। তার উপর আমরা আল্লাদি বোটাকে আর কষ্ট দিতে চাইনি। কুয়াশা কাঁদতে লাগলো। শক্ত করে ধরে শিশির বলল, আমি ঠিক আছি, আর কাঁদতে হবে না। শুনল না সে, কেঁদেই চলল। হ্যাঁ আল্লাদি বউ। কুয়াশা এবার কান্না থামিয়ে মাথা তুলল, বলল, আমার দুনিয়া ঘুরে গেছিল শুনে। শিশির অপলক তাকিয়ে রইল। তা শুনে বলল, বেশি কিছু হয়নি, শুধু গিরাতে সমস্যা হয়েছে বেশি, এই জন্য হাঁটতে পারছি না। নয়তো পড়ে থাকতাম না আমি। বাবা আমার ওদিকে আছে, দেখতে পারছি না। পা এক্সরে করা হয়েছে, রিপোর্ট আসলে জানা যাবে। কুয়াশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল, চাচুর কি হবে? আমার এসব আর ভালো লাগছে না। চাচু কখন ঠিক হবে? আবার আগের মতো কথা বলবে, আমাকে ডাকবে কুহেলি মা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। শিশির বুকটা ফেটে এলো, চোখটা জ্বলে উঠল আবার। বাবার কি হবে তারও জানা নেই, আল্লাহকে ডাকছে শুধু। কুয়াশা বলল, এই চাচু আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো? ওরা বলেছে ব্রেন স্ট্রোক করেছে, আমার ভয় হচ্ছে খুব। শিশির কি বলবে বুঝল না। একই চিন্তা তো তারও হচ্ছে। আল্লাহই এখন একমাত্র ভরসা, আশা। তিনি যা করবেন। কুয়াশা ফুপিয়ে কাঁদতে দেখে বলল, দরজাটা লাগিয়ে আয়, এসে পাশে এসো, নয়তো পা মেরে বস। এতক্ষণ বসে থাকলে সমস্যা হবে। কুয়াশাকে ফুপিয়ে কাঁদতে দেখে বলল, লাগবে না, ঠিক আছি আমি। বেশি কথা না বলে যা, এমনিতেই কোমরের সমস্যা আছে তোর। কুয়াশা আর না করল না। পাটা সত্যি মেলানো প্রয়োজন, আর এমনিতেও সে আর বাড়ি যাবে না। যদিও যেত এখন আরই যাবে না। থাকতেই তো পারবে না বাড়িতে, আর রাতে তো একা আরই ঘুম হবে না। তাই বাড়িতে যাবার প্রশ্নই আসে না। গিয়ে দরজা আটকালো, কিন্তু সিটকানি দিল না। এসে শিশিরের পাশে শুয়ে পড়ল, বসলো না আর। তার একটু প্রশান্তি দরকার, কিছু ভালো লাগছে না। আর সেটা এই বুকে, এই মানুষটার কাছে পাবে, একমাত্র তার স্বামীর কাছে পাবে। শিশির যে হাত ভালো সেই পাশে শুয়েছে, কোলের মাঝে সাবধানে শুয়ে বুকে মুখ গুজে রাখলো। শিশির কপালে চুমু আঁকলো, কুয়াশার মুখ গুজে রেখেই বলল, ব্যথা করছে খুব। পায়ে করছিল, কিন্তু ইনজেকশন আর ওষুধ খেয়ে কমেছে একটু। আর কোথাও করছে না? মাথায় করছে অল্প, সবখানে ব্যথা। কিন্তু এসব আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে, আমার বাবার কষ্টটা বেশি। কুয়াশা নীরবে চোখের পানি ফেলছে। মুখ তুলে শিশিরের ক্ষত হাতটা আলতো ধরে হাতের পিঠে ঠোঁট ছোয়ালো। উঁচু হয়ে কপালে চুমু আঁকলো, নিচু হয়ে বুকে চুমু আঁকলো, বলল, দেখো চাচু ঠিক হয়ে যাবে। শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল। তার এই আহ্লাদি বউটাকে এক সময় বড় মনে হয়, এক সময় বাচ্চা মনে হয়। পরিস্থিতির উপর বিবেচনা করে ব্যবহার করতে জানে। এই কঠিন, এই নরম। এই যে এখন এতক্ষণ কান্না করা মেয়েটাকে, তাকেই এখন সান্ত্বনা দিচ্ছে।
আদর দিয়ে ব্যথা নিরাময় করতে চাচ্ছে। শিশিরকে তাকিয়ে থাকতে দেখে বলল, বাড়িতে যাব না আমি? যেতে হবে না। কুয়াশা একটু খুশি হলো শুনে, তবে কষ্টের কাছে চাপা পড়ল শিশিরকে শক্ত করে জড়িয়ে ধরে গলার মাঝে মুখ গুজে ডুকরে উঠল। শিশির কিছু বলল না। সে কি বলে সান্ত্বনা দেবে? সে সকল শব্দ ভাণ্ডার তার কাছে নেই। শুধু মাথায় হাত বুলাতে থাকলো। রাত 10টা পার হতে চলল। এখনো ডক্টর জাকির মালিথাকে সঠিক খবর দিতে পারল না। চিকিৎসা চালিয়ে যাচ্ছে, জ্ঞান ফেরেনি। তবে রক্ত সংরোধনজনিত রক্তনালী বন্ধ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তুহিন ইয়াসমিনকে আর রাখলো না এখানে, বলল তাকে রেখে আসবে। তুষার সকলের জন্য হালকা খাবার কিনে আনতে বলে দিল নিহারকে। বাড়ির অবস্থা ঠিক নেই। ইয়াসমিনও আর দ্বিরুক্তি করল না। বাড়ির পরিস্থিতিও জানা নেই। তুহিন ইয়াসমিনকে রেখে আসতে গেল। আমিনুল হকও আর এখানে থাকলেন না, কারণ ওদিকেও একটা পুরুষ মানুষ লাগবে। মালিতা ভিলায় জায়রা সকলে নামাজে বসে আছেন। জাকিয়ার জ্ঞান ফেরার পর সুস্থতা আসলেই নামাজে বসেছেন। স্বামীর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, স্বামী যেন সহি সালামতে থাকেন, বাড়ির কর্তা যেন বাড়িতে ফিরে আসেন। সেজদায় হয়ে কেঁদে চলেছেন তিনি। একটাই চাওয়া, স্বামী যেন আবার ফিরে আসে এই বাড়িতে। তার বেশি আর কিছু চাওয়ার নেই। স্বামীর সাথে এখনো কয়েক বছর একসাথে পার করার আছে। দম ফাটা কান্না করছেন তিনি সেজদারত হয়ে। রাতে 11টার দিকে আম্বিয়া, ইয়াসমিন, আজমিরা, মনিরা, বৃষ্টি সকলে মিলে জাকিয়াকে বুঝিয়ে শুনিয়ে তুলে ধরে বেঁধে অল্প একটু খাওয়ালেন। তিনি খেতেও নারাজ। সকলে হালকা পাতলা খেলো। গলা দিয়ে খাবারও নামছে না। কিন্তু নিজেকে সব দিকে সামলাতে হলে সুস্থ থাকতে হবে। ইয়াসমিন এসে শিশিরের কথা শাশুড়িকে আর মাকে বলছে শুধু, আর কাউকে বলেনি। আজমিরাকেও না। তিনি এমনকি একটু দুর্বল প্রকৃতির। এত কিছু শুনলে আরও ভেঙে পড়বে। কাল জানলে জানবে। আজ আর কষ্ট দেবার প্রয়োজন নেই। আর জাকিয়াকে তো আরই জানালো না। স্বামী সন্তানের এই অবস্থা শুনলে তাকে আর বাঁচানো যাবে না। বৃষ্টিকে আর টেনশন দিতে চাইল না। ইয়াসমিন বৃষ্টির কাছে শুলো রাতে কুয়াশা আসবে জানিয়েছে। জাকিয়ার কাছে মায়েদের দিল। হিমকে আজমিনার ঘরে পাঠিয়ে দিয়েছে। রাতে কারোর চোখে ঘুম ধরা দিচ্ছে না। জাকিয়া জেগে জেগে চোখের পানি ফেলছে। এরাও কেউ ঘুমাতে পারছে না। হসপিটালে সকলে বসে আছে। শিশির কেবিনে আছে, কুয়াশা সেখানেই আছে। তুষাররা বারবার এদিকে আসছে। রাত 12টা বাজতে চলল, অথচ বাবার কোনো খোঁজ মিলছে না। জাহিদ মালিথা শুধু ডক্টরকে বলে চলেছে সব রকম চেষ্টা করতে, না পারলে বলতে ভাইকে তারা ঠাকায় নেবে। ডক্টর কিছুটা আশ্বাস দিয়েছে, মস্তিষ্ক ব্লক অনেকটা নিয়ন্ত্রণে। এতটুকু শুনে কিছুটা শান্ত হতে পেরেছে সকলে। কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না। বিপদের সময় ঘড়ির কাঁটাও বোধহয় বেইমানি করে। রাত 1টা। কুয়াশা শিশিরের বুকে ঘুম এসে গেছে। 12টা পর্যন্ত কেঁদে কেঁদে একটু আগে ঘুমিয়ে গেছে। শিশিরের চোখে ঘুম নেই। এক শরীরের যন্ত্রণা, ব্যথা, এক বাবার জন্য চিন্তা, সব মিলিয়ে শরীরটায় পিষে যেতে চাইছে। চোখ ঢেকে পড়ে আছে। শুধু একটা চাওয়া, আপাতত বাবাকে বাড়িতে সহি সালামতে নিয়ে যাওয়া। মস্তিষ্ক ব্লক হলে অনেক রকম সমস্যা হয়। সেসব নিয়ে চিন্তা করতে করতে শেষ তো হচ্ছেই না, সাথে ঘুম ধরা দিচ্ছে না। ভোর 4:30টার দিকে আল্লাহর কৃপায় জাকির মালিথার জ্ঞান ফিরল। একটা নার্স সর্বক্ষণ ছিল সাথে। সে জানালো বড় ডক্টরকে ডাকা হলো। জাহিদ মালিথা সহ তুষাররা অস্থির হয়ে উঠল। ডক্টর দেখে জানালো জ্ঞান ফিরেছে, কিন্তু কিছু টেস্ট করতে হবে এখন। এরপর সকল হালচাল জানাবে। তুষারদের অস্থিরতা কমল না, তাই সকলে হসপিটাল থেকে বেরিয়ে নামাজ পড়তে চলে গেল। কুয়াশার ঘুম ভাঙল চারিদিকে আজানের ধ্বনি কানে এসে।
তাকিয়ে দেখলো শিশিরের বুকে আছে। তড়িঘড়ি করে উঠতে গেল, কিন্তু বাহুতে চাপ পড়ল। সে সারা রাত এখানে এভাবে ছিল, শিশির তো নড়তেও পারেনি বোধ হয়। এই ভেবে তড়িঘড়ি করে উঠতে গিয়েছিল, কিন্তু শিশির আটকে দিল, বলল, শুয়ে থাক, আমি ঘুমোবো একটু। বলে ঘুরে কুয়াশার গলায় মুখ গুজে দিল। নামাজ পড়বো না? এখানে কোনো ব্যবস্থা করতে পারবি না, বাড়িতে গিয়ে কাজে পড়ে নিস। কুয়াশা আর কিছু বলল না, শুয়ে স্বামীকে সঙ্গ দিল। এক হাত শিশিরের চুলে চালাতে লাগলো, কপালে চুমু আঁকলো, বলল, এতক্ষণ জেগেছিলে? হ্যাঁ। কুয়াশার খুব কষ্ট হচ্ছে, বাবার জন্য হয়তো ঘুম আসছিল না। সেও চিন্তায় ডুবলো। সকাল 8টার দিকে ডক্টর জাকির মানিথার রিপোর্ট দিলেন। জানালেন ব্রেন স্ট্রোক করার ফলে জাকির মানিথার কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো হলো, উনার ডান সাইডটা অবশ হয়ে গেছে, অর্থাৎ প্যারালাইসিস। মস্তিষ্ক কিছুটা অচল হয়েছে, মানে আপনজনদের চিনতেও একটু সমস্যা হবে, আর কথা আটকে আটকে আসছে। সব শুনে জাহিদ মানিতা সহ সকলে আবার ভেঙে পড়ল। জাহিদ কেঁদে উঠলেন আবার। তুষার হাউমাউ করে এবার কেঁদে উঠল। আর সহ্য হলো না। নিহার তুহিন নীরবে চোখের পানি ছেড়ে দিল। তাদের মাথার উপর শক্ত হাত রাখা মানুষটা হাত আজ অচল। তাদের পরিবারের শক্ত মেরুদণ্ড, যে পায়ে পা মিলিয়ে দিন পার করে, সে পা অচল। যার বুলিতে সকলের দিনের রুটিন পার হয়, সে বুলি অচল। বাড়ির এক একটা সদস্য যার কাছে মূল্যবান, তাদের চিনতে পারবে না। সেই শক্ত মেরুদণ্ডের মানুষটা আর শক্ত রইল না, অচল হয়ে গেল। তাহলে মালিথা ভিলা সচল থাকবে কি করে এখন? তারাও তো অচল হয়ে গেল। রিজভী একা সকলকে সামলাতে হিমশিম খেতে লাগলো। শিশিরকে এখনই জানালো না কেউ। কুয়াশা সেখানে আছে, থাকুক।